সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমি আসিফ বিন আলী আমেরিকার আটলান্টা শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবালিস্ট পডকাস্টের আজকের এই পর্বে। আপনারা জানেন যে গ্লোবালিস্ট পডকাস্টটি যৌথভাবে পরিবেশন করা হচ্ছে বাংলা আউটলুক এবং আমার পক্ষ থেকে। গ্লোবালিস্ট পডকাস্ট আমার একটা ব্যক্তিগত উদ্যোগ এবং এই উদ্যোগটির সাথে বাংলা আউটলুক যুক্ত হওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার এই পডকাস্টে অতিথি হিসেবে রয়েছেন বিশেষ একজন মানুষ। তিনি বেশ পরিচিত একজন মুখ। তার নাম জাহিদুল ইসলাম। তিনি কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জনাব জাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত আমার গ্লোবালিস্ট পডকাস্টে। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাই। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, জামায়াত এবং শিবির এই দুইয়ের মধ্যে সম্পর্ক কেমন, এবং আপনারা এই যে সম্পর্কের যে ধরনটা, এটা কি কোনো বাউন্ডারি আকারে মেনটেন করেন, নাকি ব্যাপারটা এরকম যে ওকে অন্যান্য দলগুলোর ক্ষেত্রে যেটা হয় যে ছাত্রলীগ করে তারপরে ছাত্রলীগ শেষ করে আওয়ামী লীগে গিয়ে যুবলীগে যায়, তারপর সেখান থেকে আওয়ামী লীগের মূল সংগঠনে যায়। বিএনপির ক্ষেত্রেও মোটামুটি একই ধরনের, ছাত্র দল থেকে যুব দল থেকে বিএনপিতে যায়। জামায়াতের ক্ষেত্রে আমি কমন সেন্সের জায়গা থেকে যতটুকু দেখেছি যে শিবির যারা করে পরবর্তীতে গিয়ে তারা জামায়াতে যুক্ত হয়। আমার ভুলও হতে পারে, হ্যাঁ, কারণ এই একটা ব্যাপার যেটা আমি আসলে খুব একটা বেশি পড়াশোনা করতে পারিনি। সেই জন্য আমি আপনার কাছে এই জায়গাটাতে একটু জানতে চাচ্ছি যে আপনারা জামায়াত এবং শিবিরের মধ্যেকার এই যে মিল এবং অমিল, এটা কিভাবে মেনটেন করেন? ঠিক, ধন্যবাদ আপনাকে। এটাও বাংলাদেশে খুব কৌতূহলী কোশ্চেন সবার কাছে। তো সে জায়গা থেকে আমি বলবো যে ছাত্র শিবির একটি ইন্ডিপেন্ডেন্ট সংগঠন, ছাত্র সংগঠন। আমাদের সংবিধান, আমাদের কর্মপদ্ধতি, আমাদের ডিসিশন মেকিং সবকিছু ছাত্র শিবির তার নিজস্ব সিস্টেমের মধ্য দিয়ে নিয়ে থাকে। এখানে জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ অথবা কোনো সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়া, এটা ন্যূনতম কোনো সুযোগ থাকছে না। এখন আপনি যে কোশ্চেনটা রেজ করেছেন যে ছাত্র শিবির শেষ করার পরে সে কোথায় যায়, তো আমাদের সাংবিধানিকভাবে যেটা বলা হয়েছে যে ভাতৃ শিবির, অর্থাৎ যখন আপনার ছাত্র জীবন শেষ হবে, যেহেতু ছাত্র সংগঠন, তখন আপনার কর্মজীবনে যাওয়ার পর বা সাংগঠনিক লাইফ শেষ করার পর ভাতৃ শিবির একটি প্ল্যাটফর্ম, অর্থাৎ এখানে যতজনই ছাত্র শিবিরের সাথে আগে সম্পৃক্ত ছিল সবাই ভাতৃ শিবিরের সাথে সংযুক্ত হয়ে যায়। এই জায়গা থেকে পরবর্তীতে তিনি পলিটিক্যালি কোথায় যাবেন, সেটা কি জামাতে যাবেন না অন্য কোনো দলে যাবেন, এই বিষয়ে ছাত্র শিবির তার কোনো জনশক্তির উপরে কোনো বাধ্যবাধকতা আরোপ করে না। তো সেটা তার পার্সোনাল একটা ইন্টারেস্টের জায়গা থাকে, পার্সোনাল ডিসিশনের জায়গা থাকে, সেখান থেকে তিনি নিয়ে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভাই অধিকাংশ কেন জামাতে যায়? আমাদের যদিও আরো অনেক অপর দলেও আছে, আবার অনেকে নতুন দল গঠন করেছে। আগে ছাত্র শিবির করতেন, তিনি এখন নতুন দল গঠন করেছেন, এরকম হিউজ এক্সাম্পল আছে। এখন অধিকাংশ কেন জামাতে যায়, এই কোশ্চেনটা জন্য আসলে হয়তো এটা আমি উত্তর দিতে পারি যে তাদের ভ্যালুস গুলো সবচেয়ে বেশি ম্যাচ করে জামাতের সাথে, অথবা ওনাদের ইন্টারেস্টের জায়গাটা হয়তো বা জামাতের সাথে বেশি হয়ে থাকে। এটার একটা রিজন আমার কাছে পার্সোনালি মনে হয়। বাট এছাড়া কাউকে জামাত করতেই হবে অথবা হচ্ছে যে মানে অমুক দল করতে হবে, এরকম কোনো বাধ্যকতা আমাদের সাংবিধানিক ভাবে ছাত্র শিবির তার কোনো জনশক্তিকে আরোপ করে না। আরেকটা মজার বিষয় হলো, তিনি যখন ছাত্র সংগঠন থেকে বিদায় নেন, তিনি কিন্তু তার সাংবিধানিক আমাদের আগের যে বাধ্যবাধকতা সেটারও তিনি অন্তর্ভুক্ত থাকেন না। বাট ওনার ভিতরে আমরা জাস্ট কিছু ভ্যালুস তৈরি করে দিই, কিছু কোয়ালিটি তৈরি করে দিই, এর মধ্যে দিয়ে উনি ওনার লাইফ লিড করবেন। এবং আমাদের যে টার্গেট, আলটিমেট যে টার্গেট ইসলামী সমাজ বিনির্মাণ, তিনি তার পজিশন থেকে সেটার জন্য কন্ট্রিবিউশন করবেন। আমরা এই বোধটুকু হচ্ছে সবার মধ্যে তৈরি করে দেওয়ার চেষ্টা করি। এখানে একটা পাবলিক পারসেপশন রয়েছে। হ্যাঁ, আমি পারসেপশন বলছি, পারসেপশন এবং ফ্যাক্ট দুইটা ভিন্ন জিনিস, আমি এই পার্থক্যটা করেই বলছি। পাবলিক পারসেপশনটা হচ্ছে যে জামায়াত এবং শিবির একই সংগঠন, ঠিক যেভাবে ছাত্র দল এবং বিএনপি একই সংগঠন এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগ একই সংগঠন। এখন এইটা হচ্ছে যে মানুষ যেটা হয় সহজ করে বোঝার জন্য এই পলিটিক্যাল কমপ্লেক্সিটির মধ্যে যায় না, তারা এইরকম একটা অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করে। সেইখান থেকেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে জামায়াতের যে বিতর্কিত অবস্থান ছিল 1971 সালে সেইটা নিয়ে, এবং এক্ষেত্রে আমি বলতে পারি যে জামায়াতের যে পলিটিক্যাল জার্নি, আসলে ওই অর্থে যদি বলি, জামায়াত বাংলাদেশে আওয়ামী লীগের থেকেও পুরনো দল। জামায়াত অনেক আগে গঠন হয়, এবং যারা জামায়াত নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে জামায়াত ইন্ডিয়াতে এবং পাকিস্তান এবং বাংলাদেশে তিনটাতেই রয়েছে। এবং এই তিন জামাতের মধ্যে আবার কিন্তু পার্থক্যও আছে, অর্থাৎ ইন্ডিয়ার জামায়াতের এক ধরনের পলিটিক্যাল পজিশন, পাকিস্তানের এক ধরনের, বাংলাদেশের এক ধরনের। পার্থক্যগুলো যে খুব বড় তা না, কিন্তু কিছু সূক্ষ্ম পার্থক্য এখানে আমরা যদি ক্লোজলি দেখি সেখানে দেখতে পাবো। জামায়াত আমরা দেখতে পাই যে প্রথম জামায়াতকে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে হচ্ছে আইয়ুব খান।
কারণ জামাত আইয়ুব খানের সময়, সেই সময় তার নীতির বিরোধিতা করে। এবং আরেকটা কারণ ছিল যে 1961 সালে যে মুসলিম পারিবারিক আইন ছিল, এইটার বিরুদ্ধে জামাত অবস্থান নেয়। কিন্তু পরবর্তীতে আবার হচ্ছে যে জামাত মেইনস্ট্রিম রাজনীতিতে আসে। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে 1971-70 সালে যে ইলেকশনটা হয়, সেই ইলেকশনে কিন্তু বাংলাদেশে, মানে পূর্ব পাকিস্তানে, ওই অর্থে প্রধান বিরোধী দল হওয়ার কথা ছিল জামায়াতের। কারণ আওয়ামী লীগ সব থেকে বেশি ভোট পায়, তারপরে সেকেন্ড হায়েস্ট ভোট পায় হচ্ছে জামায়াত। একটা জিনিস বলে রাখা ভালো, এখানে ভাসানীর যে দল ছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা যদি করতো তাহলে সিচুয়েশনটা অন্যরকম হতো। তো এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণ হচ্ছে যে 1971 সালে জামায়াতের ভূমিকা অত্যন্ত বিতর্কিত ছিল, এবং এইটার জন্য অনেকগুলো এভিডেন্সও রয়েছে। এবং সেই ক্ষেত্রে যেমন গোলাম আজম তার তার যে বই জীবনে যা দেখলাম, সেখানেও তিনি তার জামাতের অবস্থান তার জায়গা থেকে তিনি ব্যাখ্যা করেছেন। এখন সেটা কেউ গ্রহণ করতে পারে, নাও পারে। 71 প্রশ্নটা যখন জামাতকে করা হয়, পাবলিক পারসেপশনে শিবিরকেও করা হয়। এবং আমরা শিবিরের যখন লেখাপত্রগুলো দেখি বা পাবলিক ডিসকোর্সে আলাপ আলোচনাগুলো দেখি, সেখানে দেখি যে এই একটা জায়গায় মনে হয় যে শিবির অনেক বেশি কনফিউজড ওয়েতে ডিল করে। একটা সরাসরি হয়তো বা কোনো পক্ষ নেয় না, বা কোনো একটা পক্ষ নেয়, মানে তাদের মতন করে, আমরা কোনো সেন্ট্রাল ভিউ পাই না। না, আমি এখানে কোনো জাজমেন্টাল রোলে যেতে চাচ্ছি না, আমি গুড বা ভালো বা মন্দ এই আর্গুমেন্টেও যেতে চাচ্ছি না। আপনার কাছ থেকে আমার জানার আগ্রহ, যেহেতু শিবির এবং জামায়াতকে আপনি আলাদা করছেন, তাহলে জামাতের এই দায় কেন শিবির নেবে, বা আমরা যেটা পাবলিক পারসেপশনে দেখি? জি, আপনি যেমনটা বলেছেন যে আসলে দেখুন, 71-এ তো আমার বাবার বয়স ছিল 2 থেকে 3 বছর, আমি যতটুকু জানি আমার বাবার বর্ণনার আলোকে। তো সে জায়গায় 71-এর ইস্যুতে আসলে জামাতের ভূমিকা নিয়ে যদি আমাদেরকে আনসার করতে হয় ডিরেক্টলি, এটা আমি মনে করি ভ্যালিড কোশ্চেন না। ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে। ছাত্র শিবির সে ধারা মেনটেন করেই কাজ করে যাচ্ছে, এবং বাংলাদেশের 71 না শুধুমাত্র, যত ধরনের গ্লোরিয়াস হিস্ট্রি রয়েছে সেটা একেবারেই সেই সেন বংশের পরবর্তীতে বাংলাদেশে, এখানে বা এই ভূখণ্ডের কথা আমি বলছি বা উপমহাদেশের কথা বলছি, যারাই এখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। এরপরে ব্রিটিশরা যখন এখানে কলোনি স্থাপন করেছে, এখানে কিন্তু প্রায় 190 বছর অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে, অনেক ত্যাগ কোরবানির নাজরানা পেশ করতে হয়েছে। তা আমরা এই সবগুলো হিস্ট্রিকে আসলে ওন করি, এবং সবগুলো হিস্ট্রিকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং তাদের অবদানকে স্বীকৃতি দেই। তো 71টা আমাদের জন্য আসলে তেমনটাই। এখানে যারা দেশের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, মূল কনসেপ্টটা ছিল শোষণের বিরুদ্ধে। যদিও দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ইন্ডিয়া দুটি কাঠামো তৈরি হয়েছিল, দুটি রাষ্ট্রের। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসলে অতীতের যে শোষণের ইতিহাস, সেটাকে চাপিয়ে দেওয়ার একটা মানসিকতা আমরা লক্ষ্য করেছি। এই শোষণ থেকে মুক্তির জন্য যারা এই লড়াই সংগ্রাম করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন, আমরা তাদেরকে স্বীকৃতি দিই। 71 পরবর্তীতে 24 সাল পর্যন্ত এই দেশের জন্য যারা অবদান রেখেছেন, আমরা সবাইকে ওন করি, সবাইকে আমরা স্বীকৃতি দিই। এটাই ছাত্র শিবিরের স্ট্যান্ড। আর জামাতের ভূমিকা নিয়ে এখন জামাতের স্ট্যান্ড কি, এটা তো আপনি নিজে রেফারেন্স গুলো টেনে আনলেন, যে গোলাম আজম তিনি বর্ণনা করেছেন। এরপরে স্বাধীনতা 71 পরবর্তীতে জামাতের এখানে একটা অবস্থান ছিল, তারা সংসদে রিপ্রেজেন্টেশন ছিল। এরপরে সম্প্রতি জামাতের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি অনেকগুলো সাক্ষাৎকারে 71 ইস্যুগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। তো আমার মনে হয় সেটা জামাতই তার জায়গা থেকে অলরেডি ক্লিয়ার করেছেন যতটুকু। আরো যদি ক্লিয়ার হতে হয় বাংলাদেশকে, অথবা আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন, আমার মনে হয় এই কোশ্চেনগুলো জামাতে। আর শিবিরের অবস্থানটা তো আমি আপনার কাছে ক্লিয়ার করলাম। আমি এটা নিয়ে খুব বেশি আর বিতর্ক যেতে চাচ্ছি না, কারণ এটা সবাই কথা বলে এই ব্যাপারটি নিয়ে, এবং এই ব্যাপারে মোটামুটি উত্তরগুলো একই রকম আসে। তবে আমার একটা ব্যক্তিগত পজিশন হচ্ছে, আমি যেমন মনে করি যে 2024-এর জনহত্যার জন্য, হ্যাঁ, নাগরিককে নির্বিচারে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী, এবং আওয়ামী লীগের যারা দায়ী তাদের যেমন বিচার হওয়া উচিত, এবং পলিটিক্যাল পার্টি হিসেবে তাকেও জবাবদিহিতা করা উচিত। আমি ঠিক একই রকমভাবে মনে করি 1971 সালে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যায় পাকিস্তান আর্মির যারা অংশগ্রহণ করেছিল এবং কোলাবোরেটর হিসেবে যারা ছিলেন, তাদের যদি মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার যথেষ্ট প্রমাণ থাকে, তাহলে তার বিচার হওয়া উচিত। এবং একই সাথে হচ্ছে যে পলিটিক্যাল পার্টি হিসেবেও একটা জবাবদিহিতার জায়গা তৈরি হওয়া উচিত। মানে এর আর্গুমেন্টের জায়গাটা এখানেই, যে যাতে কেউ ভবিষ্যতে কোনো পলিটিক্যাল পার্টি, সেটা জামায়াতে ইসলামী হোক আর আওয়ামী লীগ হোক অথবা বিএনপি হোক, যাতে দেশের নাগরিকের বিরুদ্ধে, হ্যাঁ, একদম মানে জনহত্যা
গণহত্যাতে গিয়ে অংশগ্রহণ না করে। উই নিড টু হ্যাভ দোজ প্রিন্সিপালস। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আপনাকে এটার দায় নিতে হবে, কারণ এটা একটা হচ্ছে যে সময়ের ব্যাপার, আর একটা হচ্ছে যে যেহেতু আপনি আপনার জায়গা থেকে ওটা বলেছেন, কিন্তু পাবলিক পারসেপশনে এই আলোচনাটা কিন্তু হয়। কিন্তু আমার মনে হয় যে শিবিরের যে কর্মকাণ্ড, আর একটু বিতর্কিত জায়গার দিকে যাব, কারণ শিবিরের যেমন একটা সুনাম রয়েছে যে তারা বিতর্ক আয়োজন করে, তারা সায়েন্স ফেয়ার আয়োজন করে। আমার মনে আছে আমি নটরডেম কলেজে ছিলাম 2006-08 ওই সময়টাতে, এবং তখন অনেকগুলো বিতর্কের আয়োজন করতো, এবং সেই জায়গাগুলোতে তখন আমরা জানতাম না আসলে এই আয়োজনগুলো কাদের দিক থেকে হতো, কিন্তু পরবর্তীতে গিয়ে জেনেছি যে এই আয়োজনগুলোতে তারা অংশগ্রহণ করতেন, এবং এটা ছাত্রদের মধ্যে একটা মানে উৎসবের জায়গা তৈরি করে। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তাদের ভাবনা থেকে এরকমটা করা উচিত। কিন্তু এইবার যে বিষয়টা নিয়ে আমি আসলে আগ্রহী জানতে, বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে দেখি যে অত্যন্ত ভায়োলেন্স রয়েছে, এবং ছাত্র রাজনীতির ভায়োলেন্সের যদি আমি একটা পুরনো এক্সাম্পল দেই, আমি 1969 সালের কথা বলবো, যখন প্রথম বারের মতন আব্দুল মালিক এবং ইদ্রিস আলী, তারা দুজনই ওই সময়কার যে ছাত্র সংগঠন, ইসলামপন্থী ছাত্র সংগঠন ছিল, তার সদস্য ছিলেন, এবং তাদেরকে হচ্ছে যে তারা নিহত হন টিএসসিতে একটা ঝগড়াঝাটিতে অংশগ্রহণ করার প্রেক্ষিতে তার পার্শ্ববর্তী উদ্যানে গিয়ে, এবং মহিউদ্দিন আহমেদ এই সম্পর্কে বিস্তারিত লিখেছেন। তো আমি মহিউদ্দিন আহমেদেরই লেখার একটা রেফারেন্স টানছি। তিনি তার জামায়াতে ইসলামের উত্থান, বিপর্যয় এবং পুনরুত্থান, এইখানে 261 নম্বর পেজে 1980-র দশকের সহিংসতা নিয়ে কথা বলেছেন, এবং উনি বলেছেন যে সেই সময়ে তিনি যে রেফারেন্সটা টেনেছেন মৌলানা শামসুদ্দিন আহমেদ ফরিদপুরি, এবং তিনি একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেন, এবং যে রিপোর্টে তিনি 18টি ঘটনার কথা উল্লেখ করেন। যেই 18টি ঘটনায় চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা এবং বরিশাল বেশ কিছু জায়গায় কিছু নৃশংস কর্মকাণ্ডের সাথে ছাত্র শিবিরের সংযোগ ছিল। পাশাপাশি আরেকটা ঘটনা, সেটা হচ্ছে 1993 সালে আমরা দেখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৈত্রীর নেতা জুবায়ের চৌধুরী রিমু হত্যাকাণ্ড ঘটে, এবং এটা নিয়ে সেই সময় সংসদে অনেক কথাবার্তা হয়। আমরা দেখব যে বদরুদ্দোজা চৌধুরী, যিনি পরবর্তীতে প্রেসিডেন্ট হন, তিনি বলেছিলেন যে ওই সময় ছাত্র শিবিরের কর্মকাণ্ডকে বিকৃত এবং সাইকোপ্যাথিক কর্মকাণ্ড বলেছিলেন। আমি এগেন বলছি, এটা তার ব্যক্তিগত মতামত, এবং যে কেউ এটা সমালোচনা করতেই পারে। মেজর হাফিজ, তিনি শিবিরকে সেই সময় নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। এইটা হচ্ছে যে এভিডেন্স গুলো রয়েছে কনক্রিট। আবার এরকমও রয়েছে যে কখনো কখনো ভুয়া অভিযোগও এসেছে। যেমন একটা ভুয়া অভিযোগের কথা বলি, যে রাজশাহী ইউনিভার্সিটির একজন অধ্যাপককে মেরে ফেলার কথা আসে, এবং প্রথমে দায়ী করা হয় শিবিরকে। পরে গিয়ে দেখা যায় যে এটা জেএমবির 2 জন সদস্য সেটাতে জড়িত ছিলেন, এবং তাদেরকে আইনগতভাবে শাস্তিও দেওয়া হয়, এবং সেটাতে শিবিরের কোনো সংযোগ ছিল না। বাংলাদেশের রাজনীতিতে তথ্য অপতথ্য এই দুই বাস্তবতা। আমি শুধু তথ্যটার উপরে ফোকাস করছি। শিবিরের এই যে পুরনো সহিংসতার সাথে অংশগ্রহণ, এবং বাংলাদেশের অন্যান্য অপর রাজনৈতিক দলেরও সহিংসতার সাথে অংশগ্রহণ রয়েছে, সেটাকে মাথায় রেখেই বলছি, ভবিষ্যতে আপনাদের কিভাবে আপনারা পদক্ষেপ নেবেন যাতে এই ধরনের যে রাজনৈতিক অবস্থা বা এই ধরনের মানে অপসংস্কৃতি ক্যাম্পাসে আর কখনো রিপিট না ঘটে? কি ধরনের মেকানিজমের কথা আপনারা ভেবেছেন? আচ্ছা, প্রথমত আপনি যে প্রসঙ্গগুলো নিয়ে এসেছেন সেটা বলবো যে আসলে এর ম্যাক্সিমাম গুলোই আমাদের প্রতি আদর্শিক দ্বন্দ্ব থেকে তৈরি হয়েছে, এবং অধিকাংশগুলোই ঘটনাগুলো আসলে সুনির্দিষ্ট কোনো অভিযোগ অথবা হচ্ছে সুনির্দিষ্ট কোনো প্রমাণাদি, সুনির্দিষ্ট কোনো কেস, কোনো বিচার প্রক্রিয়া মেনটেন হয়নি। জাস্ট একটা প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, কিছু এলিমেন্টস প্রয়োজন, এভাবে করে করা হয়েছে। সেটা হত্যাকাণ্ড থেকে শুরু করে রক্ষাটা ইস্যু করে শুরু করে সবকিছু এখন পর্যন্ত কোনোটাই আসলে আদালত কর্তৃক স্বীকৃত বা প্রুভড করতে পারেন। এখন প্রশ্ন হলো যে কেন পারেনি? এটা কি ছাত্র শিবিরের আধিপত্যের কারণে, অথবা ছাত্র শিবির বাংলাদেশের পাওয়ারে ছিল এই জন্য পারেনি? আমরা তো দেখেছি যে যাদের দ্বারা এই কথাগুলো এসেছে তারাই তো পাওয়ারে ছিলেন, তারাই তো সরকার গঠন করেছেন, সরকার পরিচালনা করেছেন। কিন্তু এরপরও আসলে একটা জিনিসকে মিথ্যাকে তো আসলে সত্যে পরিণত করাটা সহজ বিষয় না। এই জায়গা থেকে আমি মনে করি এটা তাদের ব্যর্থতা, এবং তারা আমাদের বিষয়ে প্রোপাগান্ডা চালায়। এরপরও আমি আপনাকে আশ্বস্ত করছি, যদি এরকম কোনো ঘটনা ছাত্র শিবির সম্পৃক্ত থাকে কোনো ক্রাইমের সাথে, বাংলাদেশের প্রচলিত আইনের সাথে, সেটার অবশ্যই একটা জাস্টিস হওয়া উচিত বলে আমি পার্সোনালি মনে করি। তবে আমরা এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত ছিলাম না। এরপর বর্তমান যে প্রেক্ষাপট এসে দাঁড়িয়েছে, আপনি প্রশ্ন করেছেন যে আবার কি আগের পরিস্থিতি ফিরে আসবে কিনা। আগের যদি পরিস্থিতি ফিরে আসে তাহলে তো আমার 5ই আগস্ট প্রয়োজন ছিল না। আমি তো আগে ভালো ছিলাম, যেভাবে ছিল সবাই তো সেটা নিয়ে স্যাটিসফাই হওয়ার কথা ছিল। তো আগের পরিস্থিতির সাথে এই জেনারেশন টোটালি ডিসএগ্রি। এজন্য আমাকে 5ই আগস্টের অবতারণা করতে হয়েছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ সেদিকে যাচ্ছে। এখন কোশ্চেন হলো যে
যদি আবার সেই জিনিসগুলো ফিরে আসে বা সেটা ফিরে আসার সম্ভাবনা কতটুকু দেখছেন, এই কোশ্চেন করলে আমি মনে করবো যে সেটা আমি আপাতত দেখছি না, এবং এই জেনারেশনটা আসলে এটাকে কোনোভাবেই গ্রহণ করবে না বলে আমি মনে করি। এবং আমি প্রায় সবগুলো ক্যাম্পাসে, বাংলাদেশে বড় বড় যে ক্যাম্পাসগুলো রয়েছে, ঢাকার বাইরে সবগুলো ক্যাম্পাসে যাওয়ার চেষ্টা করেছি, শিক্ষার্থীদের সাথে ওপেন ডিসকাশনে আমি তাদের সাথে সাক্ষাৎ করেছি, তাদের কোশ্চেন গুলো নেওয়ার চেষ্টা করেছি, তাদের অবজারভেশন গুলো কি, ছাত্র রাজনীতিকে তারা কোথায় দেখতে চায়, এই বিষয়গুলো আমি তাদের সাইকোলজি গুলো বোঝার চেষ্টা করেছি। তো আমার কাছে যেটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে, অদূর ভবিষ্যতে বাংলাদেশে এটা খুবই ডিফিকাল্ট হবে, এবং কেউ যদি এই আগের ধারার রাজনীতিতে ফিরে যেতে চায় তাহলে সে মেইন স্ট্রিম থেকে ছিটকে পড়বে এবং সে আসলে রাজনীতির ধারাতে টিকে থাকতে পারবে না। আমার কাছে এই উপলব্ধিটা হয়েছে 5ই আগস্টের পর। আমি আপনার সাথে একমত মিস্টার ইসলাম। সেটা হচ্ছে যে যদি আসলেই পুরনো ওই মানে যে সংস্কৃতিটা আমরা ছাত্রলীগের হাতে দেখেছি ক্যাম্পাসে, ওইটাতে যদি ফিরতে হয় তাহলে আসলে 5 আগস্টের যে প্রত্যাশা সেটা ব্যর্থতায় পর্যবেসিত হবে। কারণ ছাত্রলীগের যে তাণ্ডব ক্যাম্পাসগুলোতে হয়েছে এটা অমানবিক ব্যাপারগুলো ছিল। এবং আমি বলবো না যে এর আগেও ভালো ছিল, এর আগেও যখন ছিল আমরা ওভারঅল দেখেছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা নোংরা জায়গা হচ্ছে যে তারা মেইন স্ট্রিম রাজনীতিতে অংশগ্রহণ করতে গিয়ে যেমন বিগ মানির সাথে জড়িয়ে পড়ে, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করার জন্য নানা ধরনের পেশি শক্তির ব্যবহার করে, এবং নিজের সহপাঠীর বিরুদ্ধে, নিজের সহপাঠীর অধিকারের বিরুদ্ধে কাজ করে। আপনি নিজে একটা বড় সংগঠনের অন্যতম প্রধান, এবং আপনার কাছ থেকে ওইটাই পরম প্রত্যাশা নাগরিক হিসেবে, যে যখন আপনারা নেতৃত্ব দিচ্ছেন এই জিনিসগুলো যাতে রিপিট না হয়। প্রমাণের ক্ষেত্রে আপনি যে পয়েন্টটা বললেন যে এটা ঠিক যে মানে আদালতে বিচার হওয়া এবং তদন্ত হওয়া এই জিনিসগুলো খুবই জরুরি। তো আমরা বাংলাদেশে যে জিনিসগুলো দেখি, যে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড তখন যে দলই করুক, সেটা শিবির করুক বা ছাত্রলীগ করুক বা দল করুক, আমাদের বিচার ব্যবস্থা এতটাই দুর্বল এবং ভঙ্গুর, এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে যে থরো ইনভেস্টিগেশন হবে, সেই ইনভেস্টিগেশনের ভিত্তিতে পর্যাপ্ত বিচারের ব্যবস্থা করা হবে, এটা করা হয় না। এখন এর অর্থ অনেক সময় এই না যে আসলে জিনিসগুলো ঘটে না। যেমন একটা উদাহরণ দিই, এই যে জুলাইয়ের সময়ের যে নির্যাতনগুলো হলো তাতে তো ছাত্রলীগ মাঠে ছিল, মাঠে থেকে কিন্তু হচ্ছে যে গুলি চালিয়েছে, ছাত্রীদের ওপরে হামলা করেছে। আমি কিন্তু খুব একটা আশাবাদী না যে এগুলোর বিচার কতটুকু হবে। কারণ তদন্তের যে প্রক্রিয়াগুলো দেখছি, হ্যাঁ, যে গতানুগতিক ওয়েতে যাচ্ছে, তাতে মনে হচ্ছে ওই একই রকমভাবে হয়তো আজ থেকে 20 বছর পরে ছাত্রলীগের কোনো এক নেতা এসে বলবে আচ্ছা আপনারা তো এটা প্রমাণ করতে পারেন নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে সে ওটা করেছে, কিন্তু সে হয়তোবা এই সময়কার যে পুলিশ সিস্টেম সে এটা নিয়ে প্রপারলি ইনভেস্টিগেশনের দিকে যায় নাই। এটা বিচারহীনতার সংস্কৃতি। আমি আপনার সাথে একমত যে এটা আমাদের সোসাইটির যে বিচারহীনতা রয়েছে সেটার একটা আউটকাম। আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি, এবং শেষ দুটো প্রশ্ন দিয়েই শেষ করব। একটা হচ্ছে যে আপনি রিসেন্টলি চায়না গিয়েছিলেন আপনি বললেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যে চায়নার সাথে জামায়াতেরও খুব ভালো একটা সম্পর্ক আমরা সামনাসামনি দেখছি। আমরা একই সাথে ছাত্র শিবিরেরও সম্পর্ক দেখছি। আপনি জানেন যে জিও পলিটিক্যালি এই জিনিসগুলো অনেক কিছু ম্যাটার করে, কার সাথে কার পাশে কে দাঁড়িয়ে ছবি তুলছে, জিও পলিটিক্স এগুলো ম্যাটার করে। আপনারা সেই ব্যাপারটাকে মাথায় রেখে চায়নার সাথে কতটুকু ক্রিটিক্যালি সম্পর্ক বিল্ড আপ করবেন, নাকি ব্যাপারটা এরকম হবে যে না, যেহেতু চায়না ইন্ডিয়ার অপোজিটে, সো আমাদেরকে তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে? এই ভাবনাটা আপনারা কিভাবে ভেবেছেন? চায়না সফরের বেস্ট করে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তন করে ফেলবো আমরা, বিষয়টা তা না। তা না। এটা একটা পার্সোনালি অথবা হচ্ছে আমার দলীয় একটা সফর ছিল। তো সে জায়গা থেকে আসলে আমি যেটি বলবো যে বাংলাদেশে বিগত সময়ে পররাষ্ট্রনীতিটা অনেকটা নতজানু ছিল, এবং সেটা অনলি মানে একমুখী পররাষ্ট্রনীতি ছিল। দ্যাট মিনস আমি যদি খোলামেলা বলি, আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ইন্ডিয়া, তাদের আদলে করেই আসলে সবকিছু মেনটেন করা হয়েছে। তো এটি আসলে কোনো স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য সুখকর এবং সম্মানের বিষয় নয় বলে আমি মনে করি। এজন্য আমার কাছে যেটা মনে হয় যে পৃথিবী এখন অনেক মানে সমৃদ্ধ, এবং পৃথিবীতে যে ইন্টারন্যাশনাল রিলেশনের জায়গাগুলো, এগুলো এখন অনেক বিস্তৃত সমৃদ্ধ। তো সে জায়গা থেকে আমাদের ইকোনমি, এরপরে হচ্ছে পলিটিক্যাল গ্রাউন্ড, সিকিউরিটি, সবকিছুকে মাথায় রেখে আমার মতে যে আশপাশে সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি হওয়া প্রয়োজন। এবং এখানে চেক এন্ড ব্যালেন্সটা, যেটা আমি প্রথম পয়েন্টে বললাম, যে একমুখী না হয়ে একটা চেক এন্ড ব্যালেন্সড জায়গাতে বাংলাদেশ যদি করতে পারে তাহলে বাংলাদেশ
উপকৃতটা বেশি হবে। তো এটি আসলে আমার চাওয়া যে ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন অথবা যারা এখন এক্সিস্টিং গভর্নমেন্টে আছেন ইন্টারিম, তারাও এই জিনিসগুলো নিয়ে ভাবা উচিত এবং দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নেওয়া উচিত, যে যাতে টোটাল ওয়ার্ল্ডের সাথে আমাদের একটা সুসম্পর্ক হয় এবং সবার কাছে বাংলাদেশ একটা সম্মানের জায়গায় নিয়ে যেন তাদের অ্যাপ্রোচগুলো করতে পারে এবং সেখানে সবার কাছ থেকে যেন বাংলাদেশ উপকৃত হতে পারে। এটাই আসলে আমার চাওয়া। আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম, নতুন যে রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে, নাগরিক কমিটি বা তাদের মাধ্যমে বৈষম্য বিরোধীদেরকে মিলায় যে রাজনৈতিক শক্তি আসছে তাদের ব্যাপারে মোটামুটি ফর্মালি ইনফর্মালি আমরা যেটা দেখেছি যে নাগরিক কমিটি যেমন বামপন্থী অনেককেই তাদের মধ্যে সংযুক্ত করেছে, ডানপন্থী অনেককেও সংযুক্ত করেছে, লিবারেলদেরকেও সংযুক্ত করেছে, অ্যাজ আ নতুন পলিটিক্যাল পার্টি হিসেবে আসছে। সেখানে জামায়াতেরও হয়তোবা যোগ দিবেন বা দিয়েছেন, সরি শিবিরেরও অনেকে হয়তোবা সংযুক্ত হবেন বা হয়েছেন। এখন এগুলো কানাঘুষা হচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে বলতে পারবো না যে এক্স্যাক্ট কতজন যুক্ত হবে বা হয়েছে, কিন্তু আমি এগেন এই প্রশ্নটাও পারসেপশনের ভিত্তিতেই করছি। আপনার কি মনে হচ্ছে যে নাগরিক কমিটি নতুন যখন একটি রাজনৈতিক দল হিসেবে আসবে, তারা আপনাদের রাজনীতিকে টু সাম এক্সটেন্ট খানিকটা চ্যালেঞ্জ করবে? দেখুন, আমাদের টার্গেট হচ্ছে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এটা আমাদের হচ্ছে আলটিমেট একটা গোল। তো এটার জন্য আমরা আমাদের সকল কার্যক্রমকে ডিজাইন করি, আমাদের ম্যান পাওয়ারকে তৈরি করার জন্য সেভাবে কাজ করি। তো সেক্ষেত্রে যদি নতুন যে রাজনৈতিক শক্তির কথা বলছেন, তারা যদি সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করে, তাহলে তো আমরা তাদেরকে বিরোধিতা করা অথবা হচ্ছে এটাকে নেগেটিভলি নেওয়ার তো আসলে সুযোগ থাকছে না। ইভেন আপনি যদি আমাকে কোশ্চেন করেন যে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল, জামাত বা অন্য কোনো রাজনৈতিক দল যদি সত্যিকার অর্থে, আমি শব্দটাকে আসলে একটু দৃঢ়তার সাথে বলতে চাই, যে সত্যিকার অর্থে দেশপ্রেম নিয়ে, সততা নিয়ে, দক্ষতা নিয়ে দেশ পরিচালনা করে, তাহলে ছাত্র শিবিরের জায়গা থেকে আসলে কোনোটাকে আসলে নেগেটিভলি নেওয়ার সুযোগ নেই। তো আমরা আসলে টার্গেটটাকে বেশি ফোকাস করতে চাই, যে আসলে আমরা কোথায় যেতে চাই। তো টার্গেটের আলোকেই তো আপনাকে প্রসেস নিতে হবে। প্রসেস তো কখনো মানুষের আলটিমেট গোল না, প্রসেসটা তো হচ্ছে যে টার্গেটে পৌঁছার জন্য। তো সে জায়গা থেকে আমি মনে করি নতুন রাজনৈতিক দল নয়, শুধু এক্সিস্টিং যারা আছে, নতুন যারা আসবে, আমরা যদি সবাই মিলে আসলে এই দেশটাকে অন করতে পারি, এই দেশের মাটি বা এখানকার ভূখণ্ড হিস্ট্রি আসলে যে জাতিসত্তার উপরে গড়ে উঠেছে, সেটার ফিউচারটা যেদিকে যাওয়া দরকার, সেই টার্গেটের জন্য কাজ করলে আমরা সবাইকে পজিটিভলি নিব। আমরা দেখেছি যে বিগত 5 আগস্ট পরবর্তী সময়ে অনেকেই যারা ইতোপূর্বে মানে ছাত্র দলে ছিলেন, তারা ছাত্রদল থেকে ছাত্রলীগে ছিলেন, ছাত্রলীগ থেকে বের হয়ে এসে নিজেদের যে শিবিরের পরিচয়টা সেটা আত্মপ্রকাশ করেছে। এবং সেই ক্ষেত্রে একটা যুক্তিও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ওই সময় রাজনীতি করা কঠিন ছিল এবং তারা মানে প্রয়োজনের জন্য মোর মানে রিয়েলিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে তাদের কাউকে কাউকে এটার সাথে যুক্ত হতে হয়েছে। এবং 5 আগস্ট পূর্ববর্তী সময় আসলেই আপনাদের জন্য এমন কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক অবস্থা ছিল না যাতে আপনারা প্রকাশ্যে রাজনীতি করতে পারেন। এবং ওই ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে ওই সময়ের ভূমিকা নিয়ে সমালোচনা করি, সেটা আমার জন্য নৈতিক হবে না, কারণ মানে ওই সময় আপনারা সব থেকে বেশি নির্যাতিত গ্রুপগুলোর মধ্যে একটা, শারীরিকভাবে, মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সব দিক থেকেই। 5 আগস্ট পরবর্তী সময় সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে। মোটামুটি আমি ধরে নিচ্ছি যে এখন মোর খোলামেলা ওপেন রাজনীতির পরিবেশটা থাকবে। এই ক্ষেত্রে শিবিরের কাছ থেকে কি এই ধরনের প্রত্যাশা করা যেতে পারে যে এই যে কোভার্ট পলিটিক্স যেটা আমরা দেখতে পেলাম, সেই কোভার্ট পলিটিক্সের পুনরাবৃত্তি ঘটবে না, নাকি কোভার্ট পলিটিক্সের আবার পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা আছে? দেখুন, আসলে এখানে আপনি কোন বেসমেন্টের উপরে এই কোশ্চেনটা অবতারণ করছেন, হয়তো এটা একটা প্রোপাগান্ডার পার্ট আমি বলবো। এখন পর্যন্ত 5ই আগস্টের পরে আমাদের শুধু 2টি কেস রয়েছে যার বিষয়ে ছাত্রলীগের অভিযোগ এসেছে, এবং সেই ক্লারিফিকেশন গুলো পার্সন নিজে দিয়েছে এবং আমরা দিয়েছি। 2টা কেস কোথায় কোথায়, একটা হলো ঢাকা ইউনিভার্সিটি, যিনি বর্তমান রানিং প্রেসিডেন্ট, ওনার সাথে ওখানকার ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ছিলেন তৎকালীন, তাদের সাথে একটা ছবি এসেছে। এখন কোশ্চেন হলো যে এই ছবি আসলো কেন, তিনি তাহলে ছাত্রলীগ করে? তো এটার ব্যাখ্যাটা অনেকবার দেওয়া হয়েছে যে তিনি হচ্ছেন জসিমউদ্দিন হলের ডিবেট ক্লাবের তিনি সেক্রেটারি ছিলেন। তো আপনি ইউনিভার্সিটিতে ছিলেন, আপনি নিঃসন্দেহে বাংলাদেশের এই কালচার গুলো জানেন, যে বিগত সময়ে আপনি একটি ক্লাব বা একটা সামাজিক সংগঠনে প্রতিনিধিত্ব করবেন, কিন্তু ছাত্রলীগের সাথে আপনি টোটালি কোনো ধরনের রিলেশন অথবা তাকে টোটালি অ্যাভয়েড করবেন, এটা আসলে কতটুকু পসিবল ছিল বা রাষ্ট্র আসলে কতটুকু সে পরিবেশটা দিতে পেরেছে, এটা একটা কোশ্চেন দাঁড়ায়। আর একটা ছবির উপরে ভিত্তি করে তো আপনি তাকে ছাত্রলীগ
বানিয়ে দিতে পারেন না, এটা তো ওনার উপর মারাত্মক লেভেলের একটা ইনজাস্টিস হয়। তো আমি মনে করি যে আসলে ছবির উপরে বেস্ট করে যদি আপনি পলিটিক্যাল পরিচয় দেওয়া শুরু করেন, তাহলে তো দেখা যাবে বাংলাদেশে এখন যারা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি আছে তাদের অনেক ছবি আগে আছে। যেমন আমরা দেখেছি যে একসময় আওয়ামী লীগ এবং জামাতেরও একসাথে অনেকগুলো ছবি পাওয়া গেছে, তো তারা ওই সময় আন্দোলনের জন্য একসাথে বসেছিলেন। বিএনপির সাথে আওয়ামী লীগ নেতাদের ছবি আছে। এরপরে আমরা যদি ছাত্র দলের যারা আছেন এখন দায়িত্বে তাদের কথা বলি, তাদের অনেক ছবি আছে আমাদের কাছে সংরক্ষিত আছে। এখন এই ছবির উপরে বেস করে যখন আমি একটা জিনিসকে ছড়াতে মানে শুরু করে দেই, এটা তো আসলে আমার নৈতিক গ্রাউন্ডটাই ঠিক থাকছে না। আমি নিজেকেই তো আসলে নিজের জায়গা থেকে একটা নড়বড়ের জায়গায় নিয়ে যাচ্ছি। এই জায়গায় এটা একটা কেস। আরেকটা কেস ছিল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান সেক্রেটারি, তিনি আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলেন, দায়িত্ব পালন করেছেন। তো এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ক্যাম্পাসে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন। এই প্রোগ্রামে ছাত্রলীগ ওনাকে বলছে যে যদি ছাত্রলীগের দাওয়াত না দেওয়া হয় প্রোগ্রামে, যেগুলো ইন্টারনালি হয়ে থাকে, অতীতে হয়েছে, তাহলে প্রোগ্রাম হতে দিবে না অথবা তাকে দেখে নিবে, এই ধরনের হুমকি ছিল। তো সেখানে তিনি যেন প্রোগ্রামটা সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়, অ্যারেঞ্জ করার স্বার্থে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং তাদের সাথে ছবিটা দিয়ে ক্যাম্পাসে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ভীতিকর পরিস্থিতির যেন সাধারণ শিক্ষার্থী তৈরি না হয়, এজন্য তিনি তাদের সাথে একটা ছবি। এটার উপরে বেস করে কি আপনি তাকে ছাত্রলীগ বানিয়ে দিতে পারেন? এটা কতটুকু আসলে ভ্যালিড এবং মোরাল গ্রাউন্ডের কোশ্চেন, এটা একটা বড় বিষয়। এই দুইটা কেস ব্যতীত আপনি এখন পর্যন্ত আমাকে দেখান যে বাংলাদেশের কোথায়, কোন ক্যাম্পাসে, কোথায় আর কোন। তো যে দুইটা নিয়ে আসছেন সেটা তো আমি ব্যাখ্যা দিলাম। তো আমার মনে হয় এই মেহেরবানি করে যারা এই কাজগুলো করছেন, এটা জুলুমের উপর আরো এক্সট্রা জুলুম চাপিয়ে দেওয়ার নামান্তর ছাড়া আসলে কিছুই না। আমি আপনার উত্তরে এই ব্যাপারে একদম ক্লিয়ার। আপনি নিজে একজন ছাত্র নেতা, ভবিষ্যতে আপনি নিজে রাজনৈতিক হয়তো একটা ক্যারিয়ার নেবেন, রাজনীতিতেই থাকবেন। এই প্রশ্নটা আমি আপনাকে ব্যক্তি জাহিদুল ইসলাম হিসেবে করতে চাচ্ছি। ব্যক্তি হিসেবে আপনি সমাজে কিভাবে কন্ট্রিবিউট করতে চান? পার্সোনালি রাজনীতিটাকে ক্যারিয়ার হিসেবে বলেছেন, তো আসলে এটা সময় বলে দিবে যে আসলে কতটুকু রাজনীতিটা ক্যারিয়ার। তবে আমি কাজ করতে চাই, আমার জায়গা থেকে কন্ট্রিবিউট করতে চাই। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, যতটুকু সুযোগ রয়েছে, আমি সত্যিকার অর্থে দেশকে যেন কিছু দিতে পারি। সেটা আমার প্রফেশনাল যে গ্রাউন্ড হবে সেখান থেকে হতে পারে, অথবা আমার এক্সপেরিয়েন্সের জায়গা থেকে হতে পারে। তো এটা হচ্ছে আমার আসলে পার্সোনাল চিন্তা, যে আমি আমার জায়গা থেকে দেশের জন্য যেখানে যতটুকু সুযোগ রয়েছে সর্বোচ্চটুকু দিয়ে এই দেশের জন্য কাজ করতে চাই। আমার একদম শেষ প্রশ্ন, ভবিষ্যৎ নিয়ে আপনার কি প্রত্যাশা, পরিকল্পনা? ভবিষ্যৎটা আমি মনে করব 5ই আগস্টের শহীদদের যে স্পিরিট, আবু সাইদকে যদি কোশ্চেন করা হতো বা এখন যদি কোশ্চেন করার সুযোগ থাকতো আমাদের, যে তুমি কেন জীবন দিয়েছো ভাই, তো নিঃসন্দেহে সে উত্তর দিত যে এই সমাজে আসলে কোনো জুলুম তন্ত্র প্রতিষ্ঠিত হোক আমরা চাই না, ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই না। কেউ কারোর উপর কিছু চাপিয়ে দিবে, সেটা হোক আদর্শের জায়গা থেকে, হোক পলিটিক্যাল কোনো ইস্যুর জায়গা থেকে, তো এই চাপিয়ে দেওয়া অথবা জুলুম অথবা দীর্ঘদিন এই রাষ্ট্রের যে একটা স্ট্রাকচার, ভঙ্গুর স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা এইভাবে চলতে পারে না। তো অনেক লড়াই সংগ্রাম এবং এখানকার যে হিউজ জনগোষ্ঠী রয়েছে, এদের অনেক কন্ট্রিবিউশন আছে রাষ্ট্রের জন্য। তো আমরা চাই যে অতীতের এই গ্লানিগুলো মুক্ত হোক, অতীতের এই গ্লানিগুলো মুক্ত হয়ে 5ই আগস্টের যে স্পিরিট, একটি নতুন বাংলাদেশ এবং সবার বাংলাদেশ। সবার বাংলাদেশ মিনস হচ্ছে সেখানে সবাই ধর্মীয় জায়গা থেকে কাউকে ট্রিট করা হবে না, নাগরিক হিসেবে সবাইকে ট্রিট করা হবে, নাগরিক হিসেবে সবাই তার অধিকারগুলো সুনিশ্চিত হবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি যে আমি যখন 5ই আগস্টের পরে বিভিন্ন হসপিটালগুলোতে গিয়েছিলাম, তো অনেক আহত পঙ্গুত্তরা রয়েছে। একজনের পা কেটে ফেলতে হয়েছে, তিনি আমাকে খুব আবেগ তাড়িত হয়ে জড়িয়ে ধরে বললেন যে ভাই আপনাদের কাছে একটা দাবি আছে। তো আমি একটু কৌতূহল বসে বললাম, ভাই দাবি তো হয়ে গেছে, এক দফা দাবি ছিল হাসিনার পদত্যাগ, পদত্যাগটা সে পালিয়ে গেছে, আপনি এখন আসলে কি চাচ্ছেন, কি দাবি? বললো যে ভাই আপনারা কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি হবে না? আমি বললাম যে ভাই এটা কেন আপনার মাথায় আসলো? বললো দেখুন আসলে আমাদের দেশের সবই আছে, এখানে হিউজ সম্ভাবনা আছে, কিন্তু আমরা শুধুমাত্র দুর্নীতির কারণে আমাদের যে আউটপুটটা সেটা আমরা পাই না। আমি চিন্তা করলাম সে ভাইটা শ্রমিক ছিলেন, তিনি যার উদাহরণটা আমি বলছি, একজন শ্রমিক যদি রাষ্ট্রটাকে নিয়ে এভাবে ভাবতে পারে, আজকে যারা আমরা একাডেমিকলি খুব হাইলি কোয়ালিফাইড অথবা আমরা নিজেদেরকে অনেক বেশি যোগ্য দক্ষ হিসেবে রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হচ্ছি,
তাদের মাথায় যদি এই চিন্তাটা কাজ করে তাহলে আমার মনে হয় আগামীর বাংলাদেশটা অনেক সুন্দর হবে। ফাইনালি একটি সমৃদ্ধ বাংলাদেশ চাই, এবং সেখানে সবাই তার ন্যায্য অধিকার পাবে, ন্যায় বিচার পাবে, শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে, এবং পৃথিবীর বুকে আমরা একটি সমৃদ্ধশালী এবং সম্মানের সাথে পৃথিবীতে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো, এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। মিস্টার জাহিদুল ইসলাম, আপনি চমৎকার বলেছেন, সেটা হচ্ছে যে নাগরিকের অধিকার কেন্দ্রিক বাংলাদেশ চাই। আমি এটাতে আপনার সাথে পুরোপুরি একমত যে আসলে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে ধরেন আমার যে বন্ধুটাকে শিবির হিসেবে ধরে নিয়ে গিয়ে মেরে পুলিশের কাছে দেওয়া হয়েছিল এবং তার শিক্ষা জীবন থেকে 3 বছর কেড়ে নেওয়া হয়েছিল, এইটা আর ঘটবে না। এটা শুধু তার ক্ষেত্রে না, যে কারো ক্ষেত্রেই না। মানে এইখানে মানুষ তার ধর্মের কারণে বা তার রাজনৈতিক আইডেন্টিটির কারণে নির্যাতনের শিকার হবে না। সে সবার জন্য আইন সমান, এই এই জায়গা থেকে আমরা একটা সমাজ যাতে তৈরি করতে পারি। আপনি আপনার পুরো আলোচনা থেকে আমি আরেকটা ছোট্ট সামারিও টানতে চাচ্ছি, সেটা হচ্ছে দুর্নীতি, যেটা আপনি একদম ঠিকভাবেই বলেছেন যে আমাদের প্রোগ্রেসের পথে অন্যতম একটা বড় বাধা হচ্ছে দুর্নীতি। এবং এই যে দুর্নীতির জাতাকল, এই জাতাকলে আমরা দেখি যে ছাত্র রাজনীতির ভেতর থেকেই শুরু হয়। তারা যখন ওখান থেকে থাকে সেখান থেকে মুভ করে, এবং এই ক্ষেত্রে আপনাদের অনেক বড় ভূমিকা আছে কাজ করার জন্য, ছাত্রদের ভেতরে এই নৈতিক গ্রাউন্ডিংস গুলো তৈরি করে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পুরো আলোচনায় আমার সাথে যুক্ত হবার জন্য, আমার কঠিন কঠিন বিতর্কিত প্রশ্নগুলোর খুব ধৈর্য সহকারে উত্তর দেওয়ার জন্য। এবং প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা শুনছিলেন, আপনাদের উদ্দেশ্যে এটুকু বলি, এমন না যে আমি যেটা বলেছি আপনাকে বিশ্বাস করতে হবে, বা মিস্টার জাহিদুল ইসলাম যা বলেছে আপনাকে তা বিশ্বাস করতে হবে। মিস্টার ইসলাম তার মতামত দিয়েছে, আমি আমার মতামত দিয়েছি, এবং আপনাকে মনে রাখতে হবে যে আমাদের মতামত অন্ধভাবে বিশ্বাস করার দরকার নেই। ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন টু আস। কারণ জাহিদ সাহেব উনি রাজনীতি করছেন, আমি সেটা নিয়ে কথা বলছি। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো এজেন্ডা রয়েছে। নাগরিক হিসেবে আপনার উদ্দেশ্য হওয়া উচিত আমাদের এই এজেন্ডাগুলোকে প্রশ্ন করা, এবং করে আপনার নিজের অধিকার যতটুকু জানা দরকার ততটুকু জেনে নেওয়া। মনে রাখতে হবে যে সচেতন নাগরিকই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে পারে। আর সেই বাংলাদেশের স্বপ্নযাত্রায় জাহিদুল ইসলাম সহ আরও অনেকেই যারা রয়েছেন, ছাত্র রাজনীতিতে যুক্ত রয়েছেন, আমরা আশা করি যে তারা ভবিষ্যতে একটি সুস্থ স্বাভাবিক ভালো রাজনীতি আমাদের সামনে তুলে ধরবে, যেখানে আমরা একটি দুর্নীতিমুক্ত আইনের শাসনে একটা বাংলাদেশ পাবো। সবাইকে সেই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। মিস্টার ইসলাম, আপনাকে আবার ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম।